আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি টেরিবেল। লেখনীতে অনুপ্রভা মেহেরিন। পর্ব ১। নারীর নগ্ন দেহে এতটা উৎসাহ, এতটা সুখ, এতটা তৃপ্তি আমি আর কোনো কিছুতেই পাই না। অদ্ভুত আমি, অদ্ভুত আমার চাহিদা। উম ইস, ছুপ। একটা শোক এতটা শক্তি অপচয়ে লাভ নেই মেয়ে, সিদ্ধান্ত তোমার কাছে। উপভোগ করবে নাকি জোর খাটাবে? শেষোক্ত বাক্যটি বলে বিশ্রী হাসি দিল পাপেট। তার হাতে লেগে থাকা মেয়েটির তাজা রক্ত তোয়ালের সাহায্যে বেশ যত্ন সহকারে পরিষ্কার করেছে। এই মেয়ে তার গুপ্তগৃহে আটকে আছে টানা 2 দিন। সাধারণ একটা মেয়েকে 2 দিনের বেশি ভোগ পাপেটের তার নিয়মে নেই। মেয়েটির উলঙ্গ দেহে দিকে পুনরায় দৃষ্টিপাত করলো পাপেট। অথচ তার দেহেও এক টুকরো সুতার বস্ত্রও নেই। পাপেট বেশি কিছুটা সময় ঘর জুড়ে পায়চারি করলো। হুইস্কির বোতলটা হাতে তুলে ঢক ঢক ঢেলে গলা ভিজিয়ে নিল। আজকের মেয়েটার সময় শেষ। এই তো এবার শেষবারের মতো মেয়েটাকে ভোগ করবে পাপেট। তবে প্রতিবার একটু একটু করে কষ্ট দিলেও একেবারে কষ্টের মাত্রা পৌঁছে যাবে চরম পর্যায়ে। পাপেট হুইস্কির বোতলটা ঢেলে ধারালো একটা ছুরি নিয়ে মেয়েটার কাছে এগিয়ে এলো। 2 দিন থেকে মেয়েটার চোখ ঘুম কাপড়ের সাহায্যে বাঁধা, অপরদিকে চোখ মুখ কাপড়ের সাহায্যে বাঁধা, অপরদিকে হাত পা শেকলের সাহায্যে বাঁধা। তাই গত 2 দিন থেকে মেয়েটা কোথায় আছে কিছুই জানে না। শুধু অনুভব করছে নরক যন্ত্রণা, অনুভব করছে পিশাচের লালসার শিকার হওয়ার যন্ত্রণা। পাপেট প্রথমে মেয়েটাকে বক্ষ বক্ষজে হাত দিল এবং দাঁতের সাহায্যে ছিঁড়তে চাইল একদলা মাংসপিণ্ড। মেয়েটা প্রচণ্ড ব্যথায় তল তড়পাতে লাগলো। মেয়েটা যত বেশি ছটফট করছে, পাপেটের তত বেশি আনন্দ হচ্ছে। এত তাড়া কিসের? একটু একটু করে ঘায়েল করব। পাপেট হাসতে হাসতে দাঁড়ালো, ছুরির সাহায্যে একটি বক্ষজ নির্দ্বিধায় কেটে ফেললো। তীব্র যন্ত্রণায় গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে উঠল মেয়েটা। একতলা মাংসপিণ্ড পাপেটের হাতে, অপরদিকে রক্তের স্রোত বয়ে যাচ্ছে মেয়েটার বুক জুড়ে। মেয়েটা মরণ যন্ত্রণায় যত বেশি ছটফট করছিল, পাপেট ঠিক ততটাই আনন্দ পেল। হাতের মাংসপিণ্ড সরিয়ে রেখে এবার মেয়েটার দ্বিতীয় বক্ষজ অনায়াসে কেটে ফেলল। দ্বিতীয়বার রক্তের স্রোত বয়ে গেল মেয়েটার বক্ষ জুড়ে। পাপেট সেই রক্ত নিজের হাতে বলিয়ে আনন্দের সহিত দেখছিল। সবশেষে আঘাত করলো মেয়েটার পায়ের আঙুলে। একটা একটা আঙুল চাপাতির সাহায্যে কেটে শান্ত হলো। মেয়েটা তখন নীরব নিঃশব্দ হয়ে মৃত্যুর কোলে ধীরে ধীরে পতিত হলো। পাপেট অতি উৎসাহী হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করলো। এক কোপে মেয়েটার দেহ থেকে মাথাটা আলাদা করে চুপচাপ একটি চেয়ারে বসলো। তার হাতে তার এক হাত রক্তাক্ত চাপাতি, অপর হাতে কাটা মাথা। এই কাটা মাথা তার জন্য ট্রফি। ইয়েস, ইয়েস, ইয়েস পাপেট আরেকটা ট্রফি জিতেছে। হুররে! কয়েক পলক হেসে পাপেট ইনিওক্লিপশন ফোর্সেপ হাতে নিল এবং দ্রুত চালান করে বাকি কাজ। ইনোক্লিপশন ফোর্সেপের মাধ্যমে অক্ষিকোটরে থেকে দুটো চোখ বের করলো, তারপর একটি জারে চোখ রেখে দিয়ে তৃপ্তির সহিত হাসলো। পাপেট তার কর্মকাণ্ডে রক্তস্নান হয়েছে, এতে তার আরও বেশি শান্তি লাগছে। 2 হাত দুদিকে ছড়িয়ে মেয়েটার কাটা উলঙ্গ দেহের উপর শুয়ে পাপেট বলল, ট্রফি জিততে কার না ভালো লাগে? সময়টা মধ্যরাত। এই ব্যস্ত শহরে ব্যস্ততা ধীরে ধীরে কমতে শুরু করেছে। বেশ কয়েকটা দোকানপাট ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এডউইন তার গাড়িটা সাইডে দাঁড় করিয়ে চলে গেল সুপার শপে। গ্লসারি আইটেম কিনতে হবে। সারাটা দিন মরা মানুষের মতো ঘুমিয়েছে বিদায় তাকে এখন এই মধ্যরাতেই কেনাকাটা করতে হবে। গাড়ি থেকে নামার পূর্বে মাস্ক লাগাতে ভুলল না। একটা ব্যাপার তার ভারী বিরক্ত লাগে। আশপাশের মানুষজন তাকে কেমন জহুরি চোখে পরখ করে। অবশ্য করবে না বা কেন? বাঙালিদের মাঝে এক পিস বিদেশি ঘুরঘুর করলে সবারই দৃষ্টি বদল হবেই। এডউইন ঠুসঠাস গ্রসারি আইটেম কিনে নিল। এখন তার শেষ কাজ। চিপস, চকলেট যা আছে
পছন্দ সহিত কিনতে হবে। এই শহরটা যখন রাতের প্লাবনে শান্ত নীরব, তখন একটি মেয়ে লাগামহীন ছুটে চলেছে। খালি পায়ে ছুটতে ছুটতে পায়ের তালুর বেশি অংশ পিচঢালা পথে ছিঁড়ে গেছে। কাঁধে বিঁধে যাওয়া ছুরির আঘাত গলগলিয়ে রক্ত ঝরছে। এভাবে আর কতক্ষণ ছুটতে পারবে তার জানা নেই। আশেপাশে এমন কেউ নেই তাকে সাহায্য করবে। এই রাতটার কথা কখনো ভুলে যাওয়ার নয়। একদল ছেলে তার পেছনে তাড়া করছে। তাদের ভাষ্যমতে সে নাকি কাউকে খুন করেছে। তারা তাকে নিজ হাতে শাস্তি দেবে। অপরদিকে আরেকদল লোক তাকে একা পেয়ে ভোগ করার তাড়নায় পিছু ছুটছিল। এই দুই দল লোকের মাঝে অসহায় হয়ে পড়ল আন্দ্রিয়া। পরিবারকে ছেড়ে একা এই জগৎ সংসারে চলা যে এত কঠিন সে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। যখন পালানোর রাস্তা সব দিক থেকে বন্ধ হয়ে যাচ্ছিল, তখনই একটি গাড়ি দেখতে পেয়ে সে গাড়ির পেছন সিটের দরজা খুলে বসে পড়ল সে। নিশ্চিত গাড়িতে ওই হানারা খুঁজবে না। এডুইন তার কেনাকাটা শেষ করে গাড়িতে চেপে বসলো। ফাঁকা রাস্তায় স্পিড বাড়িয়ে যে গতিতে গাড়ি চালাচ্ছে, ইউরোপ কোনো দেশ হলে এতক্ষণে জেলে পড়ে দিত। তার কণ্ঠে ভেসে আসছে জাস্টিন বিবারের গান। শহরের রাস্তায় ফেলে এসে চলে গেল এক নিরিবিলি রাস্তায়। কিছুক্ষণ পর তার গাড়ি ঢুকলো জঙ্গলের একটি রাস্তায়। বেশ কিছুক্ষণ পর গাড়ি নামলো তার ব্যক্তিগত প্যালেসে। অবশ্য না, এটা আমার কথা নয়। এডুইনের ভাষ্যমতে এটা তার প্যালেস। যখনই এডুইনের গাড়ির আওয়াজ পাওয়া গেল, তখনই তার পালিত শেপার্ড কুকুরগুলো ঘেউ ঘেউ শব্দে মুখরিত হলো। এডুইন হাসল এবং তার শিসের শব্দ থেমে গেল। পুনরায় নীরব হয়ে পড়ল পরিবেশ। এডুইন লোহার গেট খুলে গাড়ি নিয়ে চলে গেল প্যালেসের ভেতর। গাড়িটাকে গ্যারেজে রেখে যখনই বের হবে, তখনই তার নজরে আসে গাড়ি থেকে একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। অচেনা আতঙ্কে দ্রুত পকেট থেকে রিভলভার বের করে তাক করে এডুইন এবং আন্দিয়াকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে, হু আর ইউ? আমাকে মারবেন না, আমাকে মারবেন না। আই সেড, হু আর ইউ? পুনরায় ধমকে গাড়ি থেকে দ্রুত বের হলো আন্দিয়া মেয়েটা। কাঁপতে কাঁপতে শোধায়, আমি আন্দিয়া। এখানে কি করছো? আমি আসলে আন্দিয়া কথা শেষ করার আগে গাড়ির শব্দ পাওয়া গেল। এডুইন বেশ অবাক হলো। দিনের বেলায় এ জঙ্গলে কেউ আসে না, সেখানে রাতে কে এলো? সবচেয়ে বড় কথা, রাতে এলো। আশ্চর্য! আন্দিয়া যা বোঝার বুঝে ফেলেছে। এই এডুইন পা চেপে বসলো। সে এডুইনের পা চেপে বসলো। আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ। এডুইন কিঞ্চিত ঠোঁট বাঁকালো। পরিস্থিতি অদ্ভুত ঠেকলো তার কাছে। মেয়েটাকে একবার পরিপূর্ণ দৃষ্টিতে দেখে বুঝতে পারল সারা শরীরে জখমের চিহ্ন রয়েছে। ওকে, আমার সাথে এসো। গ্যারেজে অনেক পুরাতন গাড়ি রয়েছে। এর মাঝে একটা গাড়িতে আন্দ্রিয়াকে রেখে বাইরে এলো এডুইন। সে চোখের সামনে যা দেখল তা বিশ্বাসযোগ্য নয়। একসাথে 20 জন লোক তার প্যালেসে উপস্থিত। তোমরা কে? এখানে কি চাই? আপনার বাড়িতে একজন মেয়ে ঢুকেছিল। সেই মেয়েটাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। কোন মেয়ে? আন্দিয়া মেরি। চিনতে পারছেন? না, এ নামে আমি কাউকে চিনি না। মিথ্যা বলবেন না। মেয়েটার অপরাধ? মার্ডার করেছে। ওপর মহল থেকে নির্দেশ আছে, জীবিত অথবা মৃত যেভাবেই হোক মেয়েটাকে হাজির করতে হবে। মেয়েটা এখানে নেই, এখান থেকে যান। এডুইনের কথা শেষ করতেই তার নাক বরাবর পাঁচ মারল লোকটা। সেই সাথে 3 জন এডুইনের হাত চেপে ফেলল। বাকি সারা প্যালেস তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু আন্দিয়াকে পেল না। সবশেষে এডুইনকে ছেড়ে দিয়ে লোকগুলো চলে গেল, তবে যাওয়ার আগে শাসিয়ে যেতে ভুলল না। রক্তাক্ত নাক চেপে দাঁড়িয়ে আছে এডুইন। তার রক্তিম চাহনি কুঁকড়ে যাচ্ছে আন্দ্রিয়া। এই জঙ্গলের মাঝে সে কোথায় যাবে, কোন দিকে যাবে জানা নেই। এদিকে শরীরটাও আর চলছে না। গলায় রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। আমাকে সাহায্য করুন প্লিজ, আমাকে একটা রাত থাকতে দিন। এডুইন কিছু বলতে চেয়েও পারল না। চুপচাপ হেঁটে গেল সম্মুখে, সেই সাথে গেল আন্দ্রিয়া। এডুইন প্যালেসটা দেখে মুহূর্তেই ঘুরে পড়ল আন্দ্রিয়া। এত সুন্দর বাড়ি সে আগে দেখেছে কিনা সন্দেহ। এডুইন পকেটে হাতড়ে পুরল, 2 হাত পেঁচিয়ে পায়চারি করে আন্দ্রিয়াকে বলে,
কাকে মার্ডার করেছো মেয়ে? কাউকে না, বিশ্বাস করুন, কাউকে না। বিশ্বাস আমি কাউকেই করি না। প্লিজ দয়া করুন। এডুইন মেয়েটাকে আগাগোড়া পরখ করলো। মেয়েটার শরীরে প্রতিটি ভাঁজ যেন সে জহুরি চোখে পরখ করছে। এডুইনের এই চাহনি কি আসলেই লালসার ছিল, নাকি আন্দিয়াকে ভয় দেখাতে চাইলো? তা অবশ্য কে জানে। এডুইনকে বোঝা বড় দায়। আমার প্যালেসে আমি একা থাকি, একটা ছেলের সাথে থাকবে, ভয় করবে না? এডুইন ভ্রু কুচকালো। তা সে তার কথার মাধ্যমে আন্দিয়াকে ভয় দেখাতে চাইলো। এদিক দিয়ে এডুইন সফল। সত্যি সত্যি আন্দিয়া ভয় পেল। কিন্তু তাকে যে ভয় পেলে চলবে না, সে পাল্টা ভয় দেখালো এডুইনকে। ওরা কি বলেছে শোনেননি? আমার নামে মার্ডার করার অভিযোগ আছে। তাহলে আশা করি ভেঙে বলতে হবে না। এডুইন কিঞ্চিত রেগে গেল। যে মেয়েকে সে থাকতে দিয়েছে, ওই দলের হাত থেকে বাঁচিয়েছে, সেই মেয়ে তাকে ভয় দেখাতে চাইছে। আশ্চর্য! হাউ ডেয়ার ইউ! এডুইন ক্রোধে ফেটে পড়ল। চোখের পলকে আন্দ্রিয়া টুটি টুটি চেপে ধরল। একে তো আতঙ্ক, ভয়, তার মাঝে এত রক্তক্ষরণ, সব মিলিয়ে আন্দ্রিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মেয়েটা আর সইতে পারল না। খক খক করে কেশে উগড়ে দিতে চাইল পেটের সমস্ত দানা পানি। তবে অভুক্ত আন্দ্রিয়া ভূমি করতে পারল না। তার আগেই নিভে গেল দেহের সমস্ত শক্তি। ঢলে পড়ল তার শরীর। এডুইন কিঞ্চিত হেসে আন্দ্রিয়ার ঢলে পড়া শরীরটাকে বুকে চেপে ধরল। আন্দিয়ার ঘামাত্ম ফোলা গালে চুমু খাওয়ার লোভ কিছুতেই সামাল দিতে পারল না। এতে তার ভেতরের সত্তা রাগান্বিত হলো এবং চেঁচিয়ে বলছে, এসব কি করছো? এডুইন, তুমি এমন ছেলে নও। অপরিচিত একটা মেয়ের অনুমতি ছাড়াই নিজের খায়েশ মেটাচ্ছ। অপরদিকে তার পুরুষত্ব জেগে উঠেছে। নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড কষ্টের হচ্ছে। এডুইনের পুরুষ তাড়না এত বেড়ে যাবে সে চিন্তা করতে পারল না। নিজেকে কোনো মতে নিয়ন্ত্রণ করে দোতলার দিকে এগিয়ে গেল। আন্দ্রিয়া তখন তার কোলে। এত হালকা, এ মেয়ে তুলো খাও? এডুইন নিজের প্রশ্নে হেসে ফেলল। দোতলার বিশেষ কক্ষে আন্দ্রিয়াকে নিয়ে প্রবেশ করতে পার্সিয়ান বিড়ালটি ছুটে এসে বসল এডুইনের পায়ের কাছে। বিড়ালটির নাম মাফিন। মাফিনের গোল গোল চোখের চাউনি যেন প্রশ্ন ছুড়ছে, কে এই মেয়ে? তোমার কোলে কেন এডুইন? এডুইন তার প্রিয় প্রাণীদের চোখের ভাষা বোঝে, তাই কিঞ্চিত হেসে বলে, মাফিন, শি ইজ ইউর ফ্রেন্ড। বিড়ালটি লাফিয়ে বসলো বিছানায়। এডুইন শুয়ে দিল আন্দ্রিয়াকে। তখনই ফ্লাওয়ার বাস থেকে বেরিয়ে এলো গ্রিন ভাইন্স সাপ। এডুইন সাপটিকে দেখে আদেশ সুরে বলল, বাইন এবং অন্যরা, তোমাদের এ রুমে আসা নিষিদ্ধ। আন্দ্রিয়া তোমাদের দেখে ভয় পাবে। সে গো, সো গো নাও। এডুইন তুড়ি বাজানো সঙ্গে সঙ্গে সাপটি বাস থেকে নেমে প্রস্থান করলো। মাফিন আর দাঁড়াল না, সেও লেজ নাড়াতে চলে গেল। এডুইন আন্দ্রিয়ার পাশে বসলো। এটার ক্ষতস্থানে হাত দিয়ে অনুভব করলো তার শরীর আর নিয়ন্ত্রণ থাকছে না। এখানে থাকলে অঘটন ঘটবেই। এডুইন আন্দ্রিয়ার রুমের দরজা চেপে যেতে যেতে বলল, এডুইন, ইউ আর ভেরি ভেরি ব্যাড বয়, কন্ট্রোল ইউর। এডুইন কথা শেষ করলো না, তার আগেই দাঁত মুখ খিচে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলো। তোমার রিকোয়েস্ট পূরণ করলাম আপু। রমজান মাস। যাই হোক, আশা করি ভালো লাগবে।